দেখি দেখি একটু সাইড একটু দেবেন দেখি একটু দেখি। হ্যাঁ বাবা আস্তে শোনো। প্রচন্ড আরু দেখতে পাচ্ছ তো কত ভিড়, একদম পাকামি করবেন, একদম হাত ছেড়ে যাবে না, কিন্তু আমি খুব বকা দেবো। মাম্মা এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, একটু সামলে গেলে হয় না? না কোনো সামনে যাওয়ার দরকার নেই, এত ভিড়ের মধ্যে এখানে দাঁড়িয়ে থেকে দেখো। দাঁড়াও এক মিনিট। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আমি ডক্টর মল্লা ব্যানার্জি বলছি। হ্যাঁ আমরা এসে গেছি। আসলে একটু কি সামনে যাওয়া যাবে? না মানে আমার বাচ্চাটা এসছে তো, একটু আবদার করছিল। আচ্ছা আমি আসছি। হ্যাঁ আপনি আসুন না প্লিজ। মোল্লার তোমার না সব কিছুতে বাড়াবাড়ি, সবসময় সব জেদ রাখার তো কোনো দরকার নেই। আমার বাবাই বেস্ট। কি আর করা যাবে বলো, আমার এই আরুর মার কথা তো আমি ফেলতে পারি না। আসুন স্যার আসুন। এসো আরুমা। ভাই যা ভিড় দেখছি, বিচ্ছু দুটোকে নিয়ে ভেতরে গেলে কি অবস্থা হবে ভেবে দেখেছিস তো? ভয় নেই রমিত, আমি তো আছি, কিচ্ছু হবে না ওদের। দেখ যে জায়গাটা পুজো হচ্ছে ওখানে দেখতে কত সুন্দর লাগছে না? দূর, আমরা দেখতেই পাচ্ছি না তো। আমরাও দেখবো। এরকম বাবাকে একটু কোলে দাও না। হ্যাঁ কি? ওকে আমি করে নেবো, বোঝো। আচ্ছা আয় বাবা, আয় আয় আয়। বাবাই আমাকেও না। হ্যাঁ বসো। আচ্ছা ঠিক আছে, আয় আয় আয়, দাঁড়া। ও বাবা, এদিক দে, আয়। কি বাবা গো, তুমি ছেলের খাওয়া নিয়ে কোটা দিচ্ছ? আর ও যখন আমাকে ওল্ড ম্যান বলে তখন তো তুমি ওকেই সাপোর্ট করো। তাহলে আমাকে নামিয়ে দাও। সেটাই ভালো। এই নাম 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 নাম। ভাই আমাকেও নামিয়ে দাও। হ্যাঁ সেটাই তো বলছিলাম। নাম নিচে নাম। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আসুন দাদা আসুন, আপনার এখানে দাঁড়ান, এক্ষুনি আরতি শুরু হবে। অনেক ধন্যবাদ দাদা। দাদা আমি একটু মেয়ের নামে পুজো দেবো। এই তো ঠাকুরমশাই আছে, ওনাকে দিন, উনি পুজো দিয়ে দেবেন। এই বাবান বলতো, জগন্নাথ বেশি পাওয়ারফুল নাকি বলরাম? আই থিঙ্ক বলরাম। না রে, পাওয়ারফুল হলো জগন্নাথ। না রে, বলরাম ইজ মাচ পাওয়ারফুল। আমি তো বলরাম। ধুস, you don't know how much powerful is Jagannath. I am Jagannath. এই বাবা অংশু, তোরা কি নিয়ে ঝামেলা করছিস রে? দেখো না দিদি ভাই, অংশু বলছে জগন্নাথ নাকি বেশি পাওয়ারফুল। আমি তো ঠিকই বলেছি। একদমই না অংশু, ওনারা দুজনেই সমান, আর দুজনে মিলে একসঙ্গে তাদের বোন সুভদ্রাকে ওরা রক্ষা করে। আমরা আমাদের দিভাইকে রক্ষা করব। কি বলিস বাবা? হ্যাঁ, আমাদের ওয়ান অ্যান্ড অনলি দিদি ভাই সুভদ্রাকে রক্ষা করব। একজন না, দুজন। আর যদি আমার আরাধ্যাটাও। দাদা ভাই, কি নামে হবে? আরাধ্যা ব্যানার্জি। সব কথার মধ্যে তো আসলে নামটাই ভুলে গেলাম। কি যেন বলবো। আরাধ্যা, হ্যাঁ আরাধ্যা রায়চৌধুরী। নমো বিষ্ণু, নমো বিষ্ণু,
নমো বিষ্ণু। কি হয়েছে তোমার? মামা তোমার কি ভিড়ে শরীর খারাপ করছে? না আরু, আমি ঠিক আছি। তোমার কি আগুন দেখে কষ্ট হচ্ছে? তোমার এই ভয়টা তো তুমি কাটিয়ে উঠেছিলে, হঠাৎ কি হলো? জানি না মল্লার, হঠাৎ করে কেন শরীর খারাপ লাগছে বুঝতে পারছি না। আমি তো বাড়িতে পুজো রান্না সবই করি, আজকে কেন জানি না হঠাৎ করে। ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। তুমি একটু রিল্যাক্স হয়ে থাকার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আসি তো। একটা জিনিস একটু মাথায় রেখো, তোমার এই আগুনের ভয়টা কিন্তু তোমাকেই কাটিয়ে উঠতে হবে, ঠিক সেইভাবে যেভাবে আগে কাটিয়ে উঠেছিল। ঠাকুর, ঠাকুর কেন এমন হচ্ছে আমার সাথে? তুমি আমার শক্তি দাও ঠাকুর, আমার মনে সাহস দাও। কার গলা এটা? কে গান গাইছে? মাম্মাম? গলাটা তো একদম আরোহীর মতো। দিদিয়ানা, দিদিয়ার মতো তো গানটা গাইছে, কিন্তু কে? এখান থেকে তো ভালো করে ঠাকুরই দেখতে পাচ্ছি না, আমি সামনে চলে যাই।
অংশু কোথায়? অংশু অংশু কোথায় গেল? কি হলো তুমি দেখোনি অংশু কোথায় গেল? বাবান অংশু কোথায় গেছে? আমি জানি না তো। আচ্ছা দাদা তুই তুই থাক, আমি দেখছি। দেখি দাঁড়িয়ে থাকলে হবে না। অংশু 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 এটা কোথায় তুমি? শিবানী, তুমি শিবানী, কি দেখছো? তেমন কিছু না, অনির ঘর গোছাতে এসেছিলাম, আলমারিটা গোছাতে গিয়ে এই বাক্সটা পেলাম। क्या है इसमें? চিঠি। অনি এই বাক্সর মধ্যে আরোহীর জন্য চিঠি লিখে লিখে রাখে। ও লিখেছে যে এখন আর আমার সাথে কথা বলার কেউ নেই, আমার সব থেকে প্রিয় বন্ধু হারিয়ে গেছে, কিন্তু তাই বলে আরোহীকে এক মুহূর্তের জন্য অনি নিজের থেকে দূরে সরিয়ে দেয়নি। শুধু কি অনি আর আরোহী? ভেবে দেখো তো, আমরা সবাই কি আরোহীকে আমাদের থেকে দূরে রাখতে পেরেছি? সত্যি পারিনি গো दीदी। देखो ना, 10 साल हो गया, लेकिन फिर भी आरू बेटा और ओनी का घर, उनका कमरा बिल्कुल वैसा का वैसा ही है, कुछ भी नहीं बदला। मुने हो जानो आरोही हर कोने में है। और जानती हो, आरू बेटा बोले जो एखोनो ओर बिछानाते, ओर घरेर पर्दाते ওর মাম্মামের খুশবু পায়। দর্শনা, দর্শনার সময় বড় চঞ্চল, জানো তো। ভেবে দেখেছো এই 10 বছরে আমরা আমাদের কতগুলো মানুষকে হারিয়েছি। আরোহী চলে গেল, পিসিমা চলে গেলেন, এমনকি অসময়ে উজ্জ্বল। বিদিশা, বিদিশা, এই বিদিশা, ছাড়ো না, এখন কি এইসব কথা বলার সময়? হ্যাঁ, আমরা এরকম বললে চলবে? আমাদেরকে তো শক্ত থাকতে হবে, আমাদের তো কষ্ট পেলে চলবে না বিদিশা। হ্যাঁ, সব কষ্ট ভুলে থাকতে পারি শিবানী, শুধু একটা কষ্ট বুকের ভেতর আরো যন্ত্রণা বাড়ায়। শুনেছি অংশ বলো তো, ও জীবনে মায়ের স্নেহ পেল না, কি অপরাধ বাচ্চাটা। কি জানি, আর ওই তো আমাকে সবসময় বলতো, পিসিমণি আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক থাকবে। আরাধ্যা অংশ ওদের যখন 10 বছর বয়স হবে তখন ওরা আমার বেস্ট ফ্রেন্ড হবে, তবে আমি সবসময় ওদের পাশে পাশে থাকবো। আমি এখনো দিন গুনি, কি জানি হয়তো আর ওই নিজের কথা রাখবে। আচ্ছা শোনো না, বলছি যে ওকে আমি একটু ওই দিকটা ঘুরিয়ে নিয়ে আসছি। সাবধানে কিন্তু, হ্যাঁ? যাও, হাত ছাড়বে না কিন্তু বাবাই, যাও। চলো আরুমা। বায়না করবে না কিন্তু। কিরে কিরে, অংশ? পেলি কোথাও? পেলি? না না, কোথাও তো দেখতে পাচ্ছি না ওকে। সে কি? বাবা এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, আমিও চাই না, আমি ওর দিকটা খুঁজে দেখি। না 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 না, তুমি এখানে দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তুমি এক কাজ করবে, অংশুকে যদি খুঁজে পাও তাহলে তুমি আমাকে একটা ফোন করবে। আমি একবার বাইরেটা গিয়ে দেখছি অংশ আছে কিনা। আর টিপি, তুমি সাবধানে থাকবে, বি অ্যালার্ট। হ্যাঁ, তোমরা 3 জন একসাথে থাকো, কোথাও যাবে না। বাবান এক পাও নড়বে না কিন্তু এখান থেকে, ঠিক আছে? এখানেই থাকো। অংশু, তোমরা এখানে দাঁড়াও। অংশু 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 অংশু
আর একটু হলে তোমার হাতে ছ্যাঁকা লেগে যেত তো। আই অ্যাম এ বিগ বয়, আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। কিন্তু আমার হাইটটা না এখনো বাড়িনি, ওই জন্য আমি সামনে এগিয়ে এসেছি। সো স্যাড। কিন্তু তুমি এখানে একা কেন এসেছো? তোমার বাড়ির লোক কোথায়? এখানে এত ভিড়, তোমার ফ্যামিলি কোথায়? ওরা তো খুব আনস্মার্ট, ওই জন্য ওরা পিছনে রয়েছে, কিন্তু আমি তো খুব স্মার্ট, ওই জন্য আমি এইখানে রয়েছি। কিন্তু তোমার ফ্যামিলির সবাই তোমার যে খুঁজবে। না না, আমি এখানেই রয়েছি, আমি ওদেরকে বলেই এসেছি। ওরা জানে আমি রথের দড়ি টেনে আবার ওদের কাছে ফিরে যাব। আস্তে আস্তে, এই যে এখানে দাঁড়াও। মামা ওকে, বংশু রায় চৌধুরী, স্ট্রেঞ্জার। তুমি আমার মামাকে ধরেছো কেন? এই আরু, ব্যাড ম্যানার্স। না না কুটে, আমাকে যেতেই হবে। আরো যেও না, আরো তুমি এখানে থাকো। আরো প্লিজ যেতে দিন আমাকে, প্লিজ যেতে দিন। আমি আমার আরো যেও না, আরো যেতে দিন আমাকে। আন্টি, এবার আমাকে যেতে হবে, নাহলে আমার দিভাই আমাকে অনেক পিট্টি দেবে। দেখলে তো দিভাই, আমি কি সুন্দর রথে দড়ি ধরে টানলাম। খুব পাকামো হয়েছে না তোর? খুব পাকামো হয়েছে। লাগছে দিভাই। লাগুক, আমি তো চাই তোর লাগুক। সরি দিদি ভাই, সরি সরি, আর করবো না, সরি দিদি ভাই। বাচ্চাটা কিন্তু ভালোই পাকা, তবে এরকম একটা ভিড়ের জায়গায় ওকে একা কেন ছেড়ে দিয়েছে ভগবান জানে। আরো অংশুকে কোথায়? সরি সরি দিদি ভাই, সরি সরি। তোমাকে বারবার বারণ করেছিলাম তো, আমি বারবার তোমাকে বলেছিলাম যে হাত ছেড়ে কোথাও যাবে না, সবসময় সবার সাথে থাকবে। কেন তুমি কথা শোনো না? এই জন্য তোমাকে আমি নিয়ে আসতে চাই না কোথাও। এবার ছেলেরা আর মেয়েরা আলাদা আলাদা লাইনে ভাগ হয়ে যান, আমাদের পরিক্রমা এবার শুরু হবে। আজ 10 বছর কেটে গেছে। তুমি আমাকে একটা সুন্দর পরিবার দিয়েছো ঠাকুর, কিন্তু তাও আমার মনের মধ্যে কেন এই শূন্যতা? কেন বারবার মনে হয় আমার মন কাউকে খুঁজছে? সে কে ঠাকুর? কাকে খুঁজছি আমি? বছর কেটে গেছে আরোহী আপনাকে ছাড়া, কিন্তু তাও প্রতি মুহূর্তে মনে হয় আপনি আমার পাশেই আছেন। শুধু আপনাকে ছুতে পারি না আমি। আজও মনে হয় হয়তো একদিন আপনি আমার কাছেই ফিরে আসবেন। সোজা হয়ে বস না।
শুট শুট ফাইট ফাইট। শুট শুট ফাইট। উফ অংশু, তুই কিন্তু খুব ভালো করে জানিস যে খাওয়ার সময় গেম খেলা আমি একদম পছন্দ করি না। তা সত্ত্বেও তুই গেমটা খেলেই যাচ্ছিস। আগে খেয়ে নে না বাবা, তারপর গেম খেল। বাবানকে দেখতো কি সুন্দর আগে খেয়ে নিয়ে গিয়ে ঘুমিয়েও পড়েছে, আর তুই গেম খেলেই যাচ্ছিস না খেয়ে। ঠিক আছে, তুই তাহলে গেমই খেল, আমিও সবাইকে বলে দিচ্ছি যে তুই আজ কি করেছিস। এই যে অংশু বাবা, দিদি ভাই না বললেও আমরা কিন্তু বাবানের কাছ থেকে সবটা শুনে নিয়েছি। হ্যাঁ, ও একটা পেট পাতলু। ऐसा नहीं करते बेटा, তোমার যদি কিছু হয়ে যেত। অংশু, আমি যেন নেক্সট টাইম এরকম না শুনি যে তুমি বাইরে আউটিংয়ে গিয়ে বড়দের হাত ছেড়ে ছুটোছুটি করছো। তাহলে কিন্তু এরপর যা আউটিং অ্যারেঞ্জ হবে সেটা ক্যান্সেল। না, আমি আর কখনো এমন করব না, আমি কথা শুনবো, প্রমিস। কিন্তু তোমরা আমাকে নিয়ে এত ভেবো না, আমাকে সেভ করার জন্য ওই ভালো আন্টিটা ছিল তো, আমাকে কত হেল্প করলো। ওই আন্টি আমাকে রথের দড়িও ধরিয়ে দিল জানো। আন্টি? কোন আন্টি? জানো মা, বাচ্চাটা এত পাকা, ও বাড়ির লোককে পেছনে ছেড়ে আগে চলে এসছে। আর ওর কথা শুনে আমি হেসে কুটোপাটি খাচ্ছি। বলছে কি আমি স্মার্ট, আমার বাড়ির লোক আনস্মার্ট, তাই পেছনে পড়ে আছে। ভাবো। শুধু পাকা নয়, কিরকম অদ্ভুত ছটপটে দুরন্ত। এইভাবে ভিড়ের মধ্যে একা একা সামনে চলে আসাটা কিন্তু ঠিক নয়। এই দেখ, আস্তে আস্তে তুমি না খেতে খেতে কথা বলবে না। জল খাও, জল খাও, আস্তে আস্তে। দাও। বাবাই, তুমি ঠিকই বলেছো। জানো ঠাম্মু, ওই ছেলেটা এমন করে মাম্মামের আঁচলটা ধরে রেখেছিল যেন মাম্মামটা ওরই। আমার এত রাগ হচ্ছিল না। এটা কিন্তু খুব হিংসুটি হয়েছে, আমি তোমাকে বলছি। হ্যাঁ করো, খাও তুমি চুপচাপ। পাকা পাকা কথা খালি। ধরো। ওই আন্টিটা খুব ভালো, কিন্তু ওই আন্টির একটা মেয়ে আছে, ওকে দেখে আমার খুব রাগ হচ্ছিল। আমি একটু আন্টির সাথে কথা বলছিলাম, তারপর আন্টিটা আগুন থেকে আমার হাতে ছ্যাঁকা লাগানো থেকে বাঁচালো। ওই মেয়েটার দেখে ভালো লাগছিল না, কি হিংসুটের মেয়ে রে বাবা। তবে আন্টিটা খুব ভালো, একদম দিভাইয়ের মতো, আমাকে কত যত্ন করলো। কিন্তু অংশু, সব আঙ্কেল আন্টি কিন্তু ভালো হয় না। কেউ কেউ জানো তো বস্তায় পুরে না তুলে নিয়েও চলে যায়, আর তখন কিন্তু দিভাই বাঁচাতেও আসবে না। আর তাও যদি তুমি দিভাইয়ের কথা না শোনো, তাহলে দিভাই তোমার গেম খেলাও বন্ধ করে দেবে, বুঝেছো? তাই নেক্সট টাইম থেকে সাবধান। আমি জানি আমার দিভাই আমাকে সব সময় সেভ করবে, তাই তো আমি আই অলওয়েজ টেক এ চিল পিল। প্রিন্সেস, দেখেছো ভাই তোমাকে কেমন ব্যাটারিং করছে? করুক না পাপাই, কিন্তু ও যদি আমার কথা না শোনে তখন আমিও মজা দেখাবো। আচ্ছা আয়, এবার মুখ ধুবে আয়। অনি, তোকে একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। আমাদের স্কুলে অ্যাডমিশনের ব্যাপারে কিছু ফাইনালাইজ করলি? এই মল্লার, তুমি আরো নতুন স্কুলের কবে অ্যাডমিশন, কবে কি ভর্তি হবে, তুমি খোঁজ নিয়েছো? খোঁজ নেওয়া হয়ে গেছে, তবে আমাদের এবার ফিজিক্যালি গিয়ে কথা বলে নিতে হবে। তাহলে বলো তোমার নেক্সট ডে অফ কবে, সেদিন কি না আমরা যাই। আমি ভাবছি এর মধ্যেই একদিন গিয়ে আরুর ওই সেম স্কুলে অংশু আর বাবানের অ্যাডমিশনটা করিয়ে দিয়ে আসবো। করিয়ে দে, ওটা তো আমাদের এরিয়ার বেস্ট স্কুল। আর তাছাড়া ওরা এখন যে প্রাইমারি স্কুলটায় যায়, ওটা আমাদের বাড়ি থেকে অনেক দূর বেটা। তো তাড়াতাড়ি সম্ভব ওকে ভর্তি করে দে স্কুলটায়। हाँ नहीं बेटा, वैसे भी तुम इतने सालों से आरू के उस स्कूल के बोर्ड ऑफ मेंबर हो, तो अंशु और बाबान যদি ওই স্কুলে অ্যাডমিশন পায়, তাহলে ওদের স্টাডির প্রোগ্রেস কিরম ভাবে স্টাডি করছে না করছে খুব ভালোভাবে দেখতে পারবে। এটাই ভালো হবে। শুধু তাই নয় কাকিমুনি, অংশু আর বাবানকে এখন আরু স্কুলে ভর্তি করানোর আরো একটা রিজন আছে। এতদিন ওরা দুজনই খুব ছোট ছিল, কিন্তু এখন ওরা বড় হয়েছে। আরুর স্কুলে প্রায় সমস্ত টিচারই আরোহীকে চিনত।
অংশু যখন ছোট ছিল তখন যদি ওকে আমি আরু স্কুলে ভর্তি করাতাম তাহলে আরোহীর প্রশংসাগুলো ঘুরে ফিরে যেভাবেই হোক আমার কানে ঠিক আসতোই। আর সেটা আমি চাইনি। তাছাড়া অংশু তখন খুব ছোট ছিল, ওর এই মায়ের ব্যাপারগুলো অতটুকু বয়সে ও কিভাবে হ্যান্ডেল করবে সেটা তো আমরা কেউই জানতাম না। বাট এখন অংশু জানে যে ও কিভাবে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করবে। হি ইজ ম্যাচিউরড এনাফ আই থিঙ্ক। এখন আমার ছেলে জানে ওকে কি উত্তর দিতে হবে, আর সেই কারণেই আমি এটা ঠিক করেছি যে অংশু আর বাবানকে এখন আমি আরু স্কুলে ভর্তি করাতে পারবো। ওয়াও, আমরা নিউ স্কুলে যাব, মানে নিউ বুকস, নিউ ফ্রেন্ডস, নিউ ইউনিফর্ম। কিন্তু কিন্তু কি কিন্তু? আমি ভর্তি হতে রাজি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন শুনি? আমার ঘরটা না চেঞ্জ করতে হবে। ওই ঘরটা কিরম গার্লি গার্লি ঘর পাপাই, কার্টেন্স কালার সব। এই নিয়ে তো আমার বন্ধুরা আমাকে লেগ পুল করতো, বিকজ আমি তো এখন বড় হয়ে গেছি না। কিন্তু অলিভিয়া কি হয়েছে অলিভিয়ার? আচ্ছা, অংশুর মুখ থেকে অলিভিয়ার কথা অনেক শুনি। হ্যাঁ রে, কি অলিভিয়াটা কে রে? অলিভিয়া হলো অংশুর এক ফ্রেন্ড। না না, ও আমার ফ্রেন্ড না, ও আমার বেস্ট ফ্রেন্ড। না না, বেস্ট ফ্রেন্ড না, ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? মানে কি দিনকাল পড়লো, মানে আমি এই ইনিংসটা অনেক বড় বয়সে শুরু করেছিলাম, এদের তো 10 পেরোতে না পেরোতেই গার্লফ্রেন্ড। অলিভিয়া যে আমার গার্লফ্রেন্ড এটা কিন্তু আবার বাবানকে বলো না, বাবান জানলে তো খুব জেলাস ফিল করবে। আমি একদিন ওকে বাড়িতে এনে সবার সাথে ইন্ট্রো করিয়ে দেব। মানে আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, মানে একটা মেয়ে তোদের দুজনের গার্লফ্রেন্ড? বাবান তো এই জন্যই তোমাকে সব সময় ওল্ড ম্যান বলে। তুমি কি কিছু বোঝো না নাকি? আরে বাবা, অলিভিয়া যে আমার গার্লফ্রেন্ড ওটা বাবান জানে না। আচ্ছা আচ্ছা অংশু, ঠিক আছে, তুই এখন আমার সাথে চল তো, আমি না খুব ইন্টারেস্টিং একটা স্টোরি শোনাবো তোকে। সত্যি? হ্যাঁ চল চল, আমার ঘরে চল, আয়। বাপরে বাপ, কি বিচ্ছু হয়েছে দুটো, তাই না? ঠিক আছে, তাহলে আমি ওই স্কুলে গিয়ে কথা বলে ফাইনাল করে দিচ্ছি সব। কর, তাই কর। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, কাল কিন্তু সন্ধ্যের পর ফ্রি থাকিস, কোনো কাজে রাখিস না। গুরুদেব আসবেন, বাবান আর অংশুর ওই কুষ্টি তৈরি করবেন, ঠিক আছে? हे भगवान, अंशु और बाबाনের কুষ্ঠির যেন সব कुछ अच्छा अच्छा लिखा থাকে। সে তো থাকবেই কাকিমুনি, আরোহী আছেন তো, ওদের উপরে কখনো কোনো বিপদ আসতে দেবেন না উনি। সত্যি সত্যি তুমি ম্যান্ডি আন্টি আর তার ফ্রেন্ডসকে ভূত সেজে ভয় দেখিয়েছিলে? দেখিয়েছিলামই তো। তারপর জানিস, আমি আর মাম্মাম পুরো পেতনির মতো সেজেছিলাম। মাম্মাম একটা হোয়াইট সালভার পরেছিল আর আমি একটা ফ্রক। মুখটা জানিস পুরো সাদা করে নিয়েছিলাম, হ্যাঁ, আর ঠোঁট দুটো লাল, আর চোখে কাজলও পরেছিলাম। চিবিয়ে খাবো তোদের, মেরো না আমাকে, আমাকে মেরো না। শেষ করে দেব। তারপর একদিন আমরা কি করেছিলাম জানিস, আমি আর বিট্টু মিলে ম্যান্ডি আন্টির একটা দামি ক্রিম সারা গায়ে মেখে ফেলেছিলাম। আর তারপর মাম্মা হ্যাপি সিং সেজেছিল, তাই না? শুধু হ্যাপি সিংই সাজেনি, হ্যাপি সিং সেজে আমাদেরকে বকাও খেতে দেয়নি জানিস। জানো তো পিসিমণি, এই 10 বছরে দিদিয়ার গল্পগুলো আরও ওদের অনেকবার শুনিয়েছে, কিন্তু ওরা এখনো সে একই এক্সাইটমেন্ট নিয়ে গল্পগুলো শোনে। এই গল্পগুলোই তো অংশুর কাছে ওর মায়ের একমাত্র স্মৃতি। ওর মাকে চেনা জানা সবটাই তো গল্পগুলোর মধ্যে দিয়ে। তাই প্রত্যেকদিন এই গল্পগুলো শুনতে শুনতে, ভাবতে ভাবতে, হয়তো স্বপ্নে নিজের মাকে দেখতে দেখতে আমার ছেলেটা ঘুমোয়। আরোহ কিন্তু আরোহীর ওই স্মৃতিগুলোকে নিজের ভাইদের সাথে শেয়ার করে আরোহীর কথা ভাবতে ভাবতেই ঘুমায়।
ঘরে গিয়ে ঘুমাবে। আরে বাবা পড়ে যাবে, আস্তে 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 ঘরে গিয়ে ঘুমাবে, চলো। হ্যাঁ রে অনি, আমাদের অংশটাও কিন্তু আরুর মতন বড্ড একা, তাই না রে? না পিসিমণি, ওদের কাছে ওদের মায়ের গল্প আছে, আমার কাছে তো সেটুকুও নেই। সত্যি আরোহী কিন্তু আমাকে তাড়াতাড়ি ছেড়ে চলে গেল, তাই না? আমি কোথায় না? আপনি কে? মানে এসব তুমি কি বলছো? তিয়াস, আপনি কে? তিয়াস, তিয়াস, তোমার কি হয়েছে? তিয়াস, তিয়াস। আমি কি আবার আগের মতো ভয় পেয়েছি? আগের মতো করছিলাম? না, তোমার কিছু হয়নি। নাও, তুমি এটা নাও, এই ওষুধটা খাও। তুমি ঘুমাওনি কেন মল্লার? তুমি তো জানো যতক্ষণ না তুমি ঘুমাও আমি ঘুমোতে পারি না। আজকে দেখলাম তুমি ওষুধগুলো খাওনি, তো জানতাম যে তোমার ঘুম ভাঙবে, তাই মল্লার, এইভাবে দুঃস্বপ্নের কতদিন ঘুম ভাঙবে আমার? আর কতদিন এইভাবে ওষুধ খেয়ে ঘুমাবো আমি? স্বপ্ন আমাদের স্মৃতির এক গোলকধাঁধা তিয়াস। এইগুলো থেকে বেরোতে হলে একটু ধৈর্য তো ধরতেই হবে। আর কতদিন মল্লার, আর কতদিন? কেন বারবার একই স্বপ্ন? 10 বছরে প্রায় একটা স্বপ্ন দেখি আমি। কাকে দেখি এই দুঃস্বপ্নে? 10 বছর ধরে এত ট্রিটমেন্ট হওয়া সত্ত্বেও তাও একই স্বপ্ন দেখছি, অথচ কেন স্পষ্ট নয় যে আমি কাকে দেখছি, কাদের দেখছি, আর কাদের কথাই বা আমার কানে বাজতে থাকে। তিয়াস, আরও স্কুলে চলে গেছে? হ্যাঁ মা, আমি মলার টিফিনটা গুছিয়ে দিয়ে আসছি একটু। তিয়াস, কি হলো? এদিকে এসো, এদিকে এসো। তিয়াস, এটা কি করে? তুমি হাতে ছ্যাঁকা লাগালে কি করে? এবার তোমাকে কতবার বারণ করেছি না, এইভাবে একগাদা কাজ একসাথে করতে যাবে না। এই তো সবে আরুকে স্কুলে পাঠালে রেডি করে, আমার টিফিন নিয়ে ব্যস্ত হওয়ার কি ছিল? মা, মা পাশের ঘর থেকে একটু ওই অয়েন্টমেন্টটা নিয়ে এসো। তুমি চুপচাপ এখানে বসো, কোনো কথা বলবে না, বসো। মলার, আমি ঠিক এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আসলে ওই আমার মাথাটা একটু ব্যথা করছিল, তো আর রাতে ভালো করে ঘুমও হয়নি, তাই। চুপ, আর একটা কথা বলবে না। যাও চুপচাপ ঘরে গিয়ে রেস্ট করো। আরে আমার কাজ ওঠো, আছে। ওঠো, যাও। মা, আমি আসছি। অনেকগুলো বছর তো কেটে গেল মল্লার। আমার চোখের সামনে একটা অচেনা মেয়ে ধীরে ধীরে তিয়াস হয়ে উঠল। এতদিনেও নিজেকে তিয়াসের রঙে রাঙিয়ে নিয়েছে। ও মনে মনে বিশ্বাস করে ও তোর স্ত্রী। শুধু তাই না,
তুইও তোকে মনে মনে ভালোবাসিস, তাহলে এই সম্পর্কটাকে তোরা অটুট করে নিচ্ছিস না কেন? মানে কি করব? সব তো ভালোই আছে, ঠিকই আছে। আমি জানি সব কিছু ভালো চলছে, আমি জানি, কিন্তু আমার মনে হয় এবার তোদের সম্পর্কটার একটা পরিণতি পাওয়া উচিত। তাই বলছি এবার বিয়েটা করে নে। মা, সমাজের চোখে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা বিবাহিত দম্পতি জীবন কাটাচ্ছি, তাও তুমি এত কথা তুলছো কেন বলো তো? তুলছি কারণ আর কেউ না জানুক, আমরা তো জানি তোদের বিয়েটা হয়নি। এতগুলো বছর একসঙ্গে তোরা একই ছাদের তলায় স্বামী স্ত্রীর মতো থেকেও তোদের সম্পর্কটাকে স্বাভাবিক করে নিসনি। এই যে তিয়াস শাখা পলা সিঁদুর সবকিছু পরে, তার ভিত্তি কি? আচ্ছা মল্লার, তোরা কেন আর 5 জন স্বামী স্ত্রীর মতো করে নিজেদের সম্পর্কটাকে স্বাভাবিক করে নিচ্ছিস না? তুই তো ওকে ভালোবাসিস। হ্যাঁ, আমি ওনাকে ভালোবাসি ঠিকই, তাও আমার মনে হয় যে ওনার আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়াতে একটা কিন্তু বসে আছে, হয়তো সারা জীবন থাকবে। সেটাই তো স্বাভাবিক মল্লার, সেটাই তো স্বাভাবিক। একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করে, কিন্তু তুই তোকে দূরে সরিয়ে রেখেছিস। তোরা থাকিসও আলাদা ঘরে। এইভাবে 10-10টা বছর কেটে গেল। মল্লার, ও তো একটা মেয়ে, ও নিজে থেকে সবকিছু করবে কি করে বলতো? তোকেও তো ইনিশিয়েটিভ নিতে হবে, ওকে কাছে আসার সুযোগ করে দিতে হবে। এত বছর ধরে যখন একটু একটু করে ওনাকে সময় আমি দিয়েছি, আমি তো এটাই চাইবো যে উনি নিজেই আমার কাছে আসুন। সেটুকু সময় আমাকে ওনাকে দিতেই হবে। আর যদি কখনোই না আসে? আমি তবুও সুখী। মা, যার জীবনে কেউই ছিল না, কিছুই ছিল না, তার জীবনে এরকম ভালোবাসার জন্য, যত্ন করার জন্য দুটো এত ভালো মানুষ আছে এখন, সেটা কি কম? কম না। যাকে এইসব কথা নিয়ে তুমি আর টেনশন করো না, আর এইসব কথা নিয়ে প্রেশারও নিও না, কারণ তোমার বয়স হয়েছে, স্পষ্ট দেখাও যাচ্ছে সেটা। এইসব কথা নিয়ে বা অন্য কোনো কথা নিয়ে তুমি যদি বেশি প্রেশার নাও, তাহলে কিন্তু তোমার ডাক্তার হিসেবে বাধ্য হয় আমি তোমার প্রেশারের ডোজটা ডাবল করে দেবো। হ্যাঁ, তখন ভালো লাগবে না। আসি। ও হ্যাঁ, ভালো কথা, আমি এখন যাচ্ছি আরুর স্কুলে একবার কথা বলে নিতে। কালকে হয়তো আরু আর তিয়াসকে একবার ফাইনাল ইন্টারভিউয়ের জন্য যেতে হবে, তো প্লিজ একটু তিয়াসকে বলে দেবে। 10 বছর আগেও যেমন আমি তোর ভালোর জন্যে কাগজে তিয়াসের ছবি ছাপাতে দিইনি, ওই নার্সকেও কাউকে সত্যিটা বলতে দিইনি, এইবারও আমাকেই দায়িত্ব নিয়ে কিছু একটা করতে হবে। 10-10টা বছর পেরিয়ে গেল, আর অপেক্ষা নয়। এইবার মল্লারের জন্মদিনের আগেই ওদের বিয়েটা দিতেই হবে। কোনো কিছু নিয়ে তোমার মনে কি অস্থিরতা আছে? তিয়াস, তুমি একটু মিষ্টি আর শরবত নিয়ে এসো ওনার জন্যে, তারপর ধীরে সুস্থে হাত দেখিও। যাও মা। হ্যাঁ দাদা, আপনাকে যে জন্য বিশেষ করে ডাকা হয়েছে, মানে আমি বলছিলাম কি, এই মাসে বা সামনের মাসে এর মধ্যে কি কোনো বিয়ের ডেট আছে? 1 মিনিট, আমি এক্ষুনি আপনাকে দেখে জানাচ্ছি। না না, নেই। আগামী 6 মাসের মধ্যে কোনো বিয়ের ডেট নেই। তবে একটা কথা এক্ষুনি বলে দিচ্ছি, এই মেয়ের জীবনে তোলপাড় ঘটে যাওয়ার মতো কিছু সম্ভাবনা রয়েছে। একটা বিশাল বড় ঝড় উঠতে চলেছে। শুধু তাই নয়, এই মুহূর্তে এই মেয়ের হাতে ওর স্বামীর একটা বড় ফাড়াও লেখা আছে।
অংশু একটু ঠিক হয়ে বস না। হাতে ঘাম হচ্ছে, ইচিং হচ্ছে তো। अच्छा अच्छा ठीक है बेटा, अभी थोड़ा सा शांत हो जाओ। अच्छा देखो, তোমার যে ফেভারিট চিপসের প্যাকেট আছে না, আমি ওটা কিনে দেবো, ঠিক আছে? ওকে ফাইন। বাহ, খুবই ভাগ্যবান ছেলে। জীবনে অনেক সাফল্য পাবে, লেখাপড়ায় ভবিষ্যৎ উজ্জ্বল, বাবা মার অনেক ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ পাবে। আর ওর জন্যে এই পরিবারের অনেক জট খুলে যাবে। আপনি এসব কি বলছেন গুরুদেব? আর কেনই বা বলছেন এসব কথা? আপনি তো খুব ভালো করে জানেন যে অংশুর মা এই পৃথিবীতে আর নেই, আর ওর বোনও। তারপরও আপনি কি করে এই কথা বলছেন? মানে অংশু, বাবান, তোমরা উপরে যাও, খেলতে যাও। এই বাবান চল, আমরা উপরে গিয়ে আমাদের ভিডিও গেমটা কমপ্লিট করে নিই, চল। আমি সবই জানি, কিন্তু ওর হাতে জন্ম থেকে এই ক্ষণ পর্যন্ত কোনো মাতৃবিয়োগ নেই। কিন্তু গুরুদেব, আপনি এটাও তো জানেন যে অংশুর মা ওর জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল, আর সেই সময় একই সঙ্গে ওর বোনও মারা গেছে। হাসপাতালে আগুন লেগে গেছিল, সবাই জানে তো এটা গুরুদেব। ওর কুষ্টি কিন্তু সে কথা বলছে না। আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে না তো? মামকি তাহলে না না, এটা কি করে সম্ভব? আমাদের ভুল কি করে হতে পারে গুরুদেব? আপনি বারবার একই কথা কেন বলে যাচ্ছেন আমি এটা বুঝতে পারছি না গুরুদেব। যে মানুষটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আজকে 10 বছর হলো, তার বেঁচে থাকার ইঙ্গিত দিচ্ছেন কেন আপনি? আমরা এসব মানি না, এটা সত্যি হতে পারে না। অনি বেটা থোড়া শান্ত হো যা। আরে কি করে শান্ত হবো কাকিমণি? তুমি বলো এগুলো শোনার পর কি করে শান্ত হবো আমি? ভগবান যে কখন কোনটাকে সত্যি করে তোলেন তা শুধু তিনিই জানেন। হরি ওম, হরি ওম। আমি কেবল কুষ্ঠিতে যা দেখছি তাই বলছি। কুষ্ঠিতে তো এও লেখা আছে যে এই 10 বছর বয়সটা অংশুর জন্যে খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনারা স্বপ্নেও ভাবতে পারেন না। বিশাল ঝড় আসতে চলেছে এই পরিবারের ওপর। এই ঝড়ের ফল শুভ না অশুভ তা ঈশ্বরই নির্ধারণ করবে। হরি ওম, হরি ওম। অনিরুদ্ধ, সামনেই তোমার জীবনে একটা বড় ফাড়া আছে। কিন্তু তোমার স্ত্রীর সিঁদুরের জোর তোমাকে বাঁচিয়ে আনবে সব বিপদ থেকে। হরি ওম, হরি ওম। বলছিলাম যে আমার স্বামীর মানে মঙ্গলের জন্য কি কোনো বিধান নেই? আছে মা, নিশ্চয়ই আছে। মেয়েদের সিঁদুরের জোর এত ঠুনকো হয় না যে এত সহজে ভেঙে যাবে। তোমাকে শুধু মনের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। সামনের পূর্ণিমা খুব ভালো পবিত্র ক্ষণ, খুব ভালো তিথি আছে। তাই আজ থেকে প্রতিদিন একটা ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে রাখতে হবে, কিন্তু কিছুতেই সেটাকে নিভতে দেওয়া যাবে না। তারপর পূর্ণিমার দিন নির্জলা উপোস করে বট গাছের পাতায় স্বামীর নাম লিখে পুজো দিতে হবে। তবে একটা কথা মনে রেখো, পুজো দেওয়ার পর আর পিছন ফিরে তাকানো চলবে না। কারো মুখও তুমি দেখতে পারবে না। সোজা বাড়িতে এসে স্নান খাওয়া সারতে হবে, তবেই স্বামীর আয়ু দীর্ঘ হবে। বট গাছ যেহেতু অনেক বছর বাঁচে,
তাই এই নিয়ম পালন করলে স্বামীর আয়ু দীর্ঘ হবে। আপনি দেখলেন এই গুরুদেব কি বলে গেলেন? আমি মানি না, আমি বিশ্বাস করি না ওনার কথা। উনি ভুল বলছেন। মৃত মানুষ কোনোদিনও ফিরে আসতে পারে না। বাবাই, আমার মনে হয় এই ছবিটা না এখানে না রাখাই ভালো। দেখো বাবাই, মামা আমাদের সবার মাঝে থেকে আমাদের দেখছে কিনা, কি সত্যি মামা অন্য কোথাও আছে? আমরা তো কিছু জানি না, তাই না? কিন্তু আজ এত বছর পর মামামের ছবিটা নিজে থেকে পড়ে ভেঙে গেল পাপাই। না 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 পাপাই, এই ছবিটাকে না আর এখানে রেখো না প্লিজ। মামা তো আমাদের সবার মনে আছে, মনেই থাক না গো। তুই ঠিক বলেছিস শাহরু, এই ছবিটার আর এখানে থাকার কোনো দরকার নেই। তোর হাতে জন্ম থেকে এই ক্ষণ পর্যন্ত কোনো মাতৃবিয়োগ নেই। না, সামনেই তোমার জীবনে একটা বড় ফাড়া আছে, কিন্তু তোমার স্ত্রীর সিঁদুরের জোর তোমাকে বাঁচিয়ে আনবে সব বিপদ থেকে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ কিছু খাননি, তাই না? জানি, এবার খেয়ে নিন। অনি, এসে তো আমাকে এখানেই দেখতে পাবেন, তাহলে চিন্তা কিসে? সরি টু সে, বাট আমরা আপনার ওয়াইফ আর মেয়েকে বাঁচাতে পারিনি। না, গুরুদেব এগুলো কি বললেন? কি বললেন গুরুদেব এগুলো? এটা হতে পারে না। যে মানুষটাকে আজকে 10 বছর হলো আমি হারিয়ে ফেলেছি, তার বেঁচে থাকার আশা আমার মনের মধ্যে কেন জাগাচ্ছেন উনি? মানে কি এটা সত্যি? এটা সত্যি হতে পারে? আরোহী আজও বেঁচে আছে, কিন্তু এটা কি করে সত্যি হতে পারে? অংশুর হাতে কি মাতৃবিয়োগ সত্যি লেখা নেই? আরোহী আজও বেঁচে আছে। শুধু তাই নয়, এই মুহূর্তে এই মেয়ের হাতে ওর স্বামীর একটা বড় ফাড়াও লেখা আছে। জ্যোতিষী কেন বললেন যে আমার স্বামীর ক্ষতি হতে পারে? মল্লারের কি ক্ষতি হবে? তাছাড়া মল্লার তো সবসময় হাসপাতালে থাকে, কাজের মধ্যে ব্যস্ত থাকে। আমি যে ওর খোঁজ নেবো সেটাও তো পারি না, ও তো ফোনও ধরে না অনেক সময়। আমি তো ওর সাথে সবসময় থাকতেও পারবো না। না না, জ্যোতিষী যখন বলেছেন আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে পারি, তাহলে নিয়ম আমি নিষ্ঠা ভরে পালন করব।
আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি হয়ে যাক। কাল থেকে শীতের সিঁদুর রক্ষা করার দায়িত্ব আমি মন দিয়ে পালন। তার মানে কি আমি অংশুকে টিকা দেওয়ার সময় যাকে দেখেছিলাম 10 বছর আগে গুন্ডাদের সাথে মারপিট করার সময় যে মানুষটাকে দেখেছিলাম সেটা সত্যি আরোহী? বড় কাছারি যাওয়ার সময় আমি যাকে দেখেছিলাম সেটা সত্যি আরোহী? তার মানে আমার সামনে প্রত্যেকবার যে মানুষটি আসতো সেটা সেটা আরোহী ছিল। আমি ভুল দেখিনি তার মানে। উনি উনি বেঁচে আছেন তার মানে। না না না, আমি এসব কি ভাবছি, কি ভাবছি আমি এসব? না না, আমি কেন ভাবছি এসব? আজকে 10 বছর হয়ে গেছে উনি আমাকে ছেড়ে চলে গেছেন। উনি যদি বেঁচে থাকতেন তাহলে তো একবার হলে উনি আমার কাছে আসতেন। প্রত্যেকবার আমি ভুল প্রমাণিত হয়েছি। তারপরও আমি কেন এটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে আরোহী বেঁচে আছে? না, আমি ভুল ভাবছি। আমাকে একবার শিওর হতেই হবে, একবার আমাকে শিওর হতেই হবে। আমি কাল বরং একবার চণ্ডীতলায় যাই, শেষবারের মতন আমি আরোহীর খোঁজ করি। আমাকে শিওর হতেই হবে আরোহী বেঁচে আছে কি বেঁচে নেই। তাহলে আমি এই দ্বিধার মধ্যে আর থাকতে চাই না। আমাকে আরোহীর খোঁজ করতেই হবে, করতেই হবে। ঠাকুর, তুমি আমার শক্তি দাও, আমার পাশে থাকো ঠাকুর, যাতে আমি আমার পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারি। আমি যেন সব নিয়ম নিষ্ঠা করে পালন করতে পারি। ঈশ্বর, আমার কোনো ভুল ত্রুটির জন্য যেন মল্লারের কোনো ক্ষতি না হয়, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ঠাকুর। আমি জানি আরাধ্যার, আমার গোটা পরিবারের কোনো ক্ষতি হতে পারে না। আমি জানি মা। ঠিক 6 মাস পরে তোমাদের অ্যানিভার্সারির দিনটাতেই আমি তোমার আর মল্লারের বিয়ে দিয়ে তোমাদের সব দূরত্ব মিটিয়ে দেব। ঘরের লক্ষ্মীকে কিছুতেই ঘর ছাড়া হতে দেব না। দেখি করো, শোনো, একদম ঘাবড়াবে না, ঠিক আছে? যা জানো, যেটুকু জানো, কনফিডেন্টলি স্মার্টলি উত্তর দেবে, ঠিক আছে? আর একদম কিন্তু পাকামি করবে না, আমি যেন না দেখি তুমি কোনো পাকামি করছো। ইয়েস সোনামা, আর কোনো অবান্তর কথাও তুমি বলবে না। তুমি চুপচাপ যাবে, আর যেভাবে তুমি দেখছো তোমার মা প্যানিক করছে, একদম সেইভাবে প্যানিক করবে না, বুঝেছো? মা তো শুধু প্যানিকই করে। তা নয় তো কি, পরীক্ষা ওর, স্কুলে যাবে ও, ইন্টারভিউ দেবে ও, প্যানিক করছো তুমি, কোনো মানে হয়? তুমি জানো না আমার সোনামা কতটা ব্রাইট? সেটাই তো বাবাই। মামাম, টেকা চিলপিল, তোমার আরু এমন কোনো কোশ্চেন নেই যার অ্যানসার জানে না। এই যে তোর মেয়ের ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্স ওকে একদিন ডোবাবে। সারাক্ষণ মেয়েটাকে দেখে যেমন আশকারা দিয়ে যাচ্ছে, বাদর তৈরি করছে একেবারে। আরে এটা আশকারা তো নয় বৌদিমণি, এটাকে বলে বুশ আপ করা। শাবাশ কুকু, বুস্ট আপ। আরে ওটাই। আর শোনো বৌদিমণি, তুমি না তো ওয়ারি করো না, আজ নতুন স্কুলে আরুর অ্যাডমিশন হবেই হবে। আরে সেটার জন্য তিয়াসকে ব্রেকফাস্টটা খেয়ে বেরোতে হবেই হবে, আর 10 মিনিটের মধ্যে বেরোবো। কুকু যাও, গিয়ে নিয়ে এসো ব্রেকফাস্ট। না 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 না, আমি এখন খাবো না, তোমার চা খাওয়া হলে বেরোবো, চলো, দেরি হয়ে যাবে। মানে খাবে না কেন? না খাবো না, আরে সে অনেক কথা, তুমি তাড়াতাড়ি চাটা শেষ করো না, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে তো। তুই খেয়ে নে না, তুই তাড়াতাড়ি খেয়ে নে, ওর মতো ঠিক খেয়ে নেবে।
না মা, বেরোবো যখন একসাথে তখন একসাথে খেতে আপত্তিটা কোথায়? তিয়াস, এবার তুমি কিন্তু বাড়াবাড়ি টেনশন করছো। খালি পেটে থাকলে তো শরীর খারাপ করবে। তা না, আজকে আমার এই একটু উপোস আছে। উপোস? আবার পুজো, আবার উপোস? এই উপোস করে কিসের পুজো বলতে পারো? আরে শোন না, আমার কথাটা শোন। ওই শিব মন্দিরের ওখানে জ্যোতিষী আছেন না, ওনাকে আমি তিয়াসের হাতটা দেখিয়েছিলাম। উনি বললেন প্রতিদিন একটা ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে রাখতে হবে, কিন্তু কিছুতেই সেটাকে নিভতে দেওয়া যাবে না। তারপর পূর্ণিমার দিন নির্জলা উপোস করে বট গাছের পাতায় স্বামীর নাম লিখে পুজো দিতে হবে। একদম না, কোনো দরকার নেই এসব করা। মল্লার প্লিজ, আমি কিন্তু এটা করতে চাই। আরে কেন? এগুলো সব তো সুপারস্টিশন তিয়াস, এগুলো করে কি হবে? মল্লার প্লিজ, তুমি নাই মানতে পারো কিন্তু আমি তো মানি। দেখো, আমার কাছে এইসব পুজো, এই নিয়মের এসবের গুরুত্ব আছে, আর আমি তো তোমার বিশ্বাসে আঘাত করছি না। তাই প্লিজ তুমি আমার বিশ্বাস নিয়ে কিছু বলো না। এসব হয়ে যাক, আরো স্কুল থেকে ফিরুক, আমি সন্ধ্যাবেলা একেবারে পুজো করে ঠিক খেয়ে নেব। আচ্ছা শোন, তোদের দুজনকেই বলছি, হ্যাঁ, মাথা ঠান্ডা করে উত্তর দিবি। যা যা প্রশ্ন করবে সব কিছুর উত্তর দিবি। যেটা জানবি সেটা বলে দিবি, আর যেটা জানবি না সেটাই বলবি যে ম্যাম আমি পরে ঠিক শিখে নেব, ঠিক আছে? আর ভুল করেও কিন্তু বানিয়ে বানিয়ে উত্তর দিবি না, কেমন? আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো অলওয়েজ বি কনফিডেন্ট, ঠিক আছে? আমরা সুপার কনফিডেন্ট। বাবা, দুজনের কি কেতা! হ্যাঁ, দুজনেই সুপার কনফিডেন্ট, যেন ফার্স্ট বলেই ওভার বাউন্ডারি মারবে। জরুর মারবে মেরে আনমোল রতন, আর ওরা ওদের পাপাইদের থেকে অনেক বেশি স্মার্ট। ইয়ে, উই আর এক্সট্রা স্মার্ট। নট ফেয়ার কাকিমুনি। আমরাও কম স্মার্ট ছিলাম না কাকিমণি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ। আর তুমি ওদের একটু বেশি ভালোবাসো বলে ওদের একটু বেশি বেশি করে প্রশংসা করছো। একদমই তাই। আরে বাসবই তো। শুনুন, আপনার আসলের থেকে না সুদের দাম সবসময় বেশি হয়। বিলকুল। আচ্ছা পাপা, এবার চলো না, তো লেট হয়ে যাবে আমাদের। এগুলো দে। রমিত শোন, বলছি তুই ওদের ইন্টারভিউ হয়ে গেলে সোজা ওদেরকে নিয়ে বাড়ি ফিরে আসিস। আমার একটা দরকারি কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে, আমার ফিরতে রাত হবে। তুই কোথায় যাবি রে? কি কাজ? না সেরকম কিছু না। সত্যি সেরকম কিছু নয় তো? আসলে পিসিমণি, কাল গুরুদেব যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আমাকে ভীষণ হন্ট করছে। সেই এক কথা ভেবে আমি সারা রাত ঘুমোইনি পিসিমণি। কেন জানি না, আমার মনে হচ্ছে যদি গুরুদেবের কথাগুলো সত্যি হয়, সত্যি যদি আরোহী আজও বেঁচে থাকেন। এটা তুই কি বলছিস অনি? আজ 10 বছর পরে? আমি জানি তুমি কি বলবে পিসিমণি, কিন্তু ওই কথাটা আমার মাথার ভেতরে ঢোকার পর আমি সেটাকে কোনোভাবে বের করতে পারছি না। আমার মনের মধ্যে একটা কাঁটা খচখচ করছে পিসিমণি, আমি শান্তি পাচ্ছি না। তাই আমি ডিসাইড করেছি শেষবারের মতো, ফর দ্য লাস্ট টাইম, আমি আরোহীর খোঁজ নিতে যাব। 10 বছর পর, আজ 10 বছর পর কেন এই কথা আবার ঘুরে এলো? কেন গুরুদেব এত কনফিডেন্টলি বললেন যে অংশুর পুষ্টিতে ওর মায়ের মৃত্যুযোগ নেই? এই ব্যাপারটা আমাকে জানতেই হবে। তার জন্য আমি কিভাবেই হোক সেখানে যাবোই খোঁজ নিতে। কিন্তু গুরুদেব তো তোকে আরো একটা কথা বলেছেন অনি, তোর ফাঁড়া আছে বলেছেন। हाँ, और गुरुदेव बोले थे जे बड़ो फाड़ा আছে তো इस हालत में इतनी दूर जाना सेफ नहीं होगा অনি। হ্যাঁ কাকিমণি, কিন্তু তার সাথে গুরুদেব এই কথাও বলেছেন যে আরোহী শিথির সিঁদুরের জোরে আমি বেঁচে যাব, আমার কিচ্ছু হবে না। তোমরা ভয় পেও না প্লিজ, আর আমাকে তোমরা আটকিও না, ফর গডস সেক প্লিজ আটকিও না আমাকে, তা না হলে আমি শান্তি পাবো না। প্লিজ আমাকে যেতে দাও। পাপাই, রমি, এসো তাড়াতাড়ি। রমি চল, অনেক দেরি হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। পিসিমণি, কাকিমণি আসছি। আজ 10 বছর পরে নতুন কোন ঝড় অপেক্ষা করছে এই পরিবারের জন্য?
কত বড় স্কুল মাম্মা, আর ওইদিকে কত বড় প্লেগ্রাউন্ড আছে। এই জায়গাটা এরকম চেনা চেনা লাগছে কেন আমার? কেন মনে হলো এখানে আমি আগেও এসেছি? হ্যাঁ, খুব বড় স্কুল। আচ্ছা শোনো, ঘাবড়াবে না, ভয় পাবে না। তুমি তো মোটামুটি সব আনসারই জানো, তাই না? এমন কোনো প্রশ্ন যেটা আমরা আরও আনসার করতে পারবে না, তোমার উপর আমার ভরসা আছে। ঠিক আছে, একদম না ঘাবড়ে সব আনসার করবে। আর অল দ্য বেস্ট। আমি পারবো মাম্মা, তুমি একদম টেনশন করো না। আরে বাবা, শোনা আচ্ছা, চলো ওই দিকটা যাই, এসো। আপনি যাবেন বাচ্চার সঙ্গে? এই ঠাম্মু ফোন করছে। আচ্ছা মাম্মা, তুমি ফোনে কথা বলো, আমি চলে যাচ্ছি। অল দ্য বেস্ট, যাও, টাটা। হ্যাঁ মা, হ্যাঁ মা, পৌঁছে গেছি। বলছি প্রদীপটা ঠিকঠাক জ্বলছে তো? স্যার, আপনারা যে কেউ একজন যেতে পারবেন বাচ্চার সঙ্গে। আচ্ছা ঠিক আছে। আরু? হ্যাঁ হ্যাঁ পাবে, আমি নিয়ে যাচ্ছি ওদের। দুজনে কিন্তু একদম ভয় পাবে না, ঠিক আছে? একদম কোনো টেনশন করার কিচ্ছু হয়নি। আচ্ছা শোন, ভিতরে গিয়ে একদম ঠিক ঠিক অ্যান্সারগুলো দিয়ে আসবি, ঠিক আছে? যাও ভেতরে যাও, দিদির সাথে চলে যাও। অল দ্য বেস্ট। কি রে, টেনশন হচ্ছে? আরে অংশুকে নিয়ে টেনশন করার কিচ্ছু নেই, ও গিয়ে ছক্কা হাঁকাবে। আমার ভয় আমারটা কিন্তু কি বলতে যে কি বলে ফেলবে। আরে বাবা, তুই বেকার টেনশন করছিস। বাবান খুব বুদ্ধিমান ছেলে, প্রত্যেকটা উত্তর একদম ঠিকঠাক দেবে, তুই দেখে নিস। দিলেই ভালো। পাপাই, ভেতরে কাউকে থাকতে দেবে না। প্রিন্সিপাল, স্টাফ সবাই তো চেঞ্জ হয়েছে, তারা কেউই আমায় চেনে না। আর তাই অনেক রিকোয়েস্ট করেও না কোনো লাভ হলো না। পাপাই, এত টেনশন কেন করছো? পাপাই, এত টেনশন করো না। অংশু, বাবান দুজনে ঠিক পারবে। আর মাম্মাম তো গার্ডিয়ান অ্যাঞ্জেল হয়ে অলওয়েজ অংশুর পাশে আছে। তুমি দেখো, অংশু, বাবান দুজনেই চান্স পাবে। বললাম যে আমরা তো কিছু খাইনি, ও খিদে খিদে পেয়েছে। আমরা তাহলে বাড়িটা থেকে ওয়েট করি। সকালে টেনশনের চোটে কিছু খাওয়াই হয়নি। চল আমরা তিনজন গিয়ে কিছু খেয়ে নি বরং। চল। May we come in, ma'am? Yes, come in, come in. বসো, এসে বসো। তুমি? তুমি?
তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ ম্যাম, রথের আমি ওকে চিনি না ম্যাম, ও স্ট্রেঞ্জার, একবার শুধু দেখা হয়েছিল। ও গড, এই ছেলেটা এই স্কুলে পড়বে? ওদের ইন্টারভিউটা ম্যাম আপনি একসাথেই নিয়ে নিন। আরাধ্যা বলে মেয়েটির রেকর্ড আমি নিজেই চেক করেছি, ভীষণ ভালো রেকর্ড, ক্লাস টপার। আর অংশু মিস্টার রায়চৌধুরীর ছেলে, আর রিয়ান হলো ওনার ভাইয়ের ছেলে। ওদের রেকর্ড মেয়েটির মতো না হলেও নট ব্যাড। ওকে ওকে ওকে, তোমরা দুজনে মিলে। My name is Aradhya Banerjee. My father's name is Dr. Mollar Banerjee. My mother's name is Yash Banerjee. And I have a sweet granny. Her name is Karki Banerjee. এই বাবা দেখ, ওই মেয়েটা কত ওভার স্মার্ট, কিরম হাত পা নেড়ে মাথা দুলিয়ে ইন্ট্রোডাকশন দিচ্ছে। ওকে একবার শুধু আমাদের ক্লাসে আসতে দে, দেখিয়ে দেবো আমরা। এই, তোমাদের ম্যানার্স নেই? তোমরা জানো না ক্লাসে যখন টিচার থাকে বা কোনো স্টুডেন্ট ইন্টারভিউ দেয় তখন কোনো কথা বলতে নেই? হোয়াট? ইয়েস ম্যাম, মাই নেম ইজ অংশু রায়চৌধুরী। মাই ফেভারিট কালার ইজ হোয়াইট। মাই ফেভারিট ফুড ইজ লুচি আলুর দম। মাই ফেভারিট অ্যাক্টর ইজ টিং ডিং ডিং ডিং। উফ, ভেরি ইরিটেটিং। কি বললে তুমি? সাইলেন্ট। রিয়ান, তুমি এবার তোমার ইন্ট্রোডাকশন দাও। মাই নেম ইজ বাবান। উপস, না, রিয়ান রায়চৌধুরী। ওকে আরাধ্যা, নাও টেল মি, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? ক্যামেল। গুড আরাধ্যা। রিয়ান, এবার তুমি বলো, বরফের দিয়ে তৈরি বাড়িকে কি বলে? বরফ দিয়ে বাড়ি তৈরি হবে কি করে ম্যাম? বরফ তো গুলে জল হয়ে যাবে। রং অ্যান্সার রিয়ান। আরাধ্যা, তুমি বলো। ম্যাম, ওটা ইগলু হবে। রাইট। এ তো মিস নুইটল। আচ্ছা বলো রিয়ান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? রবীন্দ্র সদন ম্যাম। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। ভেরি গুড। রিয়ান, তুমি কিন্তু সেকেন্ড আনসারটাও ভুল দিলে। বলো তো বোকার ইংলিশ কি? এটার অ্যান্সার আমি জানি ম্যাম, মাই ফাদার। মানে তো সবসময় পপিন্সকে বলে যে এরকম বোকার মতো বলো না, আর পপিন্স হলো আমার বাবা। এই চুপ চুপ চুপ। অংশু, তুমি বলো তো 1 মিনিটে কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড ম্যাম। ভেরি গুড। আচ্ছা, এবার প্রত্যেকে নিজের মায়ের সম্পর্কে কিছু বলো। ভেরি নাইস। অংশু, এবার তুমি তোমার মায়ের ব্যাপারে কিছু বলো। মা কেমন হয় আমি কি করে বলবো? আমি তো এই কোশ্চেনটার অ্যান্সার জানি না। কি হলো, চুপ করে গেলে কেন? বলো তুমি তোমার মায়ের ব্যাপারে কিছু।